অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা উচিত, নিউ ইয়র্কে ডক্টর ইউনূস। ভারতের সাথে বিএনপির সম্পর্কের বরফ গলতে শুরু করেছে এএনআই-কে মির্জা ফখরুল। জামায়াতকে দালাল সাংবাদিকদের পুনর্বাসন করে শক্তি বাড়াতে চায়, প্রশ্ন নানা মহলের। তারেক রহমানের বিরুদ্ধে হাসিনার ফরমায়েশি রায় না দেয়ায় দেশান্তরী বিচারক মোতাহার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। ২১শে সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21eTV চ্যানেলে। ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশনগুলো রিপোর্ট দেওয়ার পরই বাংলাদেশে আগামী নির্বাচনের তারিখ ঠিক করা হবে। ভারতের সাথে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনারের সাথে বৈঠকের পর ভারতীয় বার্তা সংস্থা এএনআই-কে সাক্ষাৎকারে একথা জানান তিনি। পাশাপাশি মির্জা ফখরুল বলেন, জবাবদিহিতার জন্য শেখ হাসিনার উচিত জনগণের মুখোমুখি হওয়া। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। শেখ হাসিনা সরকারের প্রতি ভারতের বিশেষ প্রীতির কারণে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ভারত সম্পর্কের টানাপোড়েন বেশ চর্চিত। বিষয়টি সামনে রেখে বিএনপির সাথে সম্পর্ক উন্নয়নে দলের মহাসচিব সহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। পরে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই-কে দেয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে বিশ্বাস করে বিএনপি। সবশেষ সংসদ নির্বাচনের পর থেকে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক নিয়ে প্রশ্ন ছিল। তবে হাই কমিশনারের সাথে আলোচনা হওয়ায় অবশ্যই পরিস্থিতির উন্নতি হয়েছে। এই বৈঠক উভয় দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। তিনি আরও জানান, ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশ সংসদ নির্বাচন বয়কট করেছিল বিএনপি। এছাড়া গত ১৫ বছরে ভারতের সাথে অনুষ্ঠিত বেশ কয়েকটি চুক্তির সমালোচনাও করেন মির্জা ফখরুল। দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। পানি ভাগাভাগি সমস্যা, সীমান্ত হত্যা, বিদ্যমান বাণিজ্য ভারসাম্যহীনতার কথা উল্লেখ করেছি। একই সময়ে ভারতের প্রধান ইস্যু ছিল নিরাপত্তার সমস্যা। আমরা আশ্বস্ত করেছি, ক্ষমতায় থাকলে এই ভূখণ্ড বিচ্ছিন্নতাবাদীরা ব্যবহার করবে না। একই সাথে ভারতের গণমাধ্যমে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ভুল ব্যাখ্যা নিয়ে কথা বলেন তিনি। পাশাপাশি জবাবদিহিতার জন্য হলেও শেখ হাসিনার জনগণের মুখোমুখি হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। জাতীয় প্রেস ক্লাবে জামায়াতে আমিরের সঙ্গে দালাল সাংবাদিক এবং হত্যা মামলার আসামিদের আড্ডার ছবি ভাইরাল হয়েছে, যা নিয়ে নানা মহল থেকে উঠেছে প্রশ্ন। জামায়াতের সহায়তায় আবারও প্রকাশ্যে আসতে চায় চাটুকার সাংবাদিকরা। আর জামাত কি স্বৈরাচারের দোষর সাংবাদিকদের পুনর্বাসিত করে নিজেদের শক্তি বৃদ্ধি করতে চায়? বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। আপনাকে ধন্যবাদ জানাই। এই কথিত দালাল সাংবাদিকরাই স্বৈরশাসক শেখ হাসিনাকে রক্ষায় চেষ্টা করে গেছেন শেষ দিন পর্যন্ত। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের আগের দিনও আন্দোলন প্রতিহত করতে দিয়েছেন নানা পরামর্শ। এটি হচ্ছে আপনার সাহসের মূল জায়গা। আপনি যেমন মানুষের শক্তিতে বিশ্বাস করেন, মানুষও কিন্তু যোগ্য নেতৃত্বে বিশ্বাস করে। ক্ষমতার কাছাকাছি থেকে সাবেক স্বৈরশাসকের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়া এদেরই কয়েকজন অভ্যুত্থানের পর পালাতে গিয়েও ধরা পড়েছেন। রাজধানীর যাত্রাবাড়িতে শিক্ষার্থী ইমরান হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও তাদের কেউ কেউ চেষ্টা করছেন পুনর্বাসিত হবার। এতে সহায়তা করছে জামায়াতে ইসলামী, মন্তব্য সিনিয়র সাংবাদিকদের। জামাতের মাধ্যমে তারা যে সরকার বিরোধী নানা রকম তাদের বিরুদ্ধে মামলা টামলা হচ্ছে, সেগুলো থেকে বাঁচার জন্য তারা এটা করেছে। উভয়কে ব্যবহার করে আমাদের রাজনীতিতে, আমাদের গণমাধ্যমে নিজেদেরকে পুনর্বাসিত করার চেষ্টা করেছে।
কথিত সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, ইকবাল সোবহান চৌধুরী, ওমর ফারুক এবং সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। বিভিন্ন সূত্র বলছে, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে জাতীয় প্রেস ক্লাবে তাদের চা চক্র ছিল পরিকল্পিত। উপলক্ষ করা হয়েছে জামায়াতপন্থী সাংবাদিক রুহুল আমিন গাজীর জানাজা। সুবিধাভোগী তাদেরকে আওয়ামী লীগের বলা যায়, এবং হঠাৎ করে, এবং তারা নিশ্চয়ই আপনি জানেন যে জামাত নিষিদ্ধর দাবি জানিয়ে এসেছিলেন দীর্ঘদিন থেকে। সুবিধাভোগী সাংবাদিকদের পুনর্বাসন এবং এর মাধ্যমে ক্ষমতা বাড়াতে বিএনপিকে জামায়াতের চ্যালেঞ্জ ইস্যুটি এসেছে আলোচনায়। এর আগে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা বলে আলোচনায় আসেন জামায়াতের আমির। যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম। হাসিনার চাটুকার দালাল সাংবাদিকরা পার পেয়ে গেলে পতিত স্বৈরাচারকেও কি জামায়াত সমর্থন দিবে, এমন প্রশ্ন এখন সামনে। আমার ধারণা তারা পাপ মোচনের একটা চেষ্টা করছেন, করে নবশক্তি, সেটি জামাত হোক বা বিএনপি হোক বা অস্থায়ী সরকার হোক, তার অংশ হতে চাচ্ছেন, কাছাকাছি আসতে চাচ্ছেন। আর এই চারজন লোক সুবিধাবাদী মানুষ, এবং এদেরকে আমাদের বর্জন করতে হবে, অবাঞ্ছিত ঘোষণা করতে হবে এবং অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। এই দালাল সাংবাদিকরা আসলে সাংবাদিকতার নামে অতীত স্বৈরাচারের রাজনীতি করেছেন। স্বৈরাচারের দোসরদের ফিরে আসার কৌশল প্রতিহত করার তাগিদ সংশ্লিষ্টদের, নইলে ছাত্র জনতার রক্তে অর্জিত অভ্যুত্থান ব্যর্থ হওয়ার আশঙ্কা রয়েছে। স্বৈরাচারের দোসরদের ফিরে আসার কৌশল প্রতিহত করার তাগিদ সংশ্লিষ্টদের, নইলে ব্যর্থ হবে ছাত্র জনতার রক্তে অর্জিত অভ্যুত্থান। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হলেও বিচারকের মাথায় পিস্তল ঠেকিয়ে তার বিরুদ্ধে রায় দেওয়ার চেষ্টা করেছিল শেখ হাসিনা সরকার। 2013 সালের 17 নভেম্বর দুদকের মামলায় খালাস পান তারেক রহমান, আর সেই কারণে প্রতিহিংসার শিকার হন বিচারক মোতাহার হোসেন। তাকে দেশ ছাড়তেও বাধ্য করা হয়। বিচার ও বিচারকের উপর সেই নগ্ন হস্তক্ষেপের খবর তুলে এনেছেন আলী আহমেদ। 15 নভেম্বর 2013 বিচারক মোতাহার হোসেন ব্যক্তিগত গাড়িতে যাচ্ছিলেন ধানমন্ডির দিকে। গন্তব্য তার আরেক সহকর্মী আশিস রঞ্জনের ভাড়া বাসা। যাবার পথে তাকে অনুসরণ করে দুটো গাড়ি। ধানমন্ডির 14/A এলাকার ওই বাসায় পৌঁছাতেই তাকে ঘিরে ফেলে আইন সচিব শেখ মোহাম্মদ জহিরুল হক দুলাল, একজন ডিজিএফআই কর্মকর্তা সহ কয়েকজন। পিস্তল হাতে জহিরুল হক দুলাল তাকে বাসার দোতলায় নিয়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে হাতে ধরিয়ে দেন তাদের লেখা ফরমায়েশি রায়। তারেক রহমানকে সাজা না দিলে দেয়া হয় হত্যার হুমকি, আর ফরমায়েশি রায় দিলে পুরস্কারের লোভ। পিস্তল বের করে গুলি লোড করতেছে, আর আমাকে আমার বুকের সামনে পিস্তল ঘুরিয়ে ঘুরিয়ে বলতেছে, যদি আপনি এই মামলা তারেক রহমানকে পানিশমেন্ট না দেন, শাস্তি না দেন, আপনার কিন্তু বুক ঝাঁঝরা করে দিব। আপনি যদি এই মামলা তারেক রহমানকে শাস্তি দেন, আপনাকে সুপ্রিম কোর্টের জাস্টিস বানিয়ে দেওয়া হবে 1 সপ্তাহের মধ্যে। 2013 সালের 17 নভেম্বর ফরমায়েশি রায় হাতে নিয়ে এজলাসে আসেন বিচারক মোতাহার হোসেন। তবে কৌশলে প্রকৃত রায় লুকিয়ে রাখেন খাসকামরার বাথরুমে। মোতাহার হোসেন সব বাধা উপেক্ষা করে শেষ পর্যন্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রায় দেন। এতে খালাস পান তারেক রহমান। উনি যাওয়ার সময় আমাকে দায়িত্ব দিয়ে গেলেন যে এই কাগজটা ওনার যে এজলাসের পাশে ওনার যে রুম, সেখানকার যে বাথরুমের ফ্ল্যাশ ট্যাঙ্কের পিছনে যেন লুকিয়ে রাখা হয়। এখানে অরিজিনাল রায়টা যেটা উনি দিবেন সেটাই লেখা আছে। স্যারের এই গাউনের ভিতরে বুক পকেট থেকে রায়ের অংশটা বের করে পাঠ করে শুনেন। ফরমায়েশে রায়ের বদলে ন্যায় বিচার করে সরকারের রোষানলে পড়ে বাধ্য হয়ে আত্মগোপনে চলে যান বিচারক মোতাহার হোসেন। পরে দেশ ত্যাগ করে চলে যান মালয়েশিয়ায়। সেখানেও টিকতে পারেননি তিনি, চলে যেতে হয় ফিনল্যান্ডে। এক সন্তান আর অসুস্থ স্ত্রীকে নিয়ে দেশান্তরী হন তিনি। দেশে থাকা তার আরেক সন্তানকে গ্রেপ্তার করা হয় দুদকের এক মামলায়। অভাব অনটনের কারণে শেষ পর্যন্ত অসুস্থ স্ত্রীকে দেশে পাঠাতে বাধ্য হন এই বিচারক, আর দেশে বিনা চিকিৎসায় মারা যান তার স্ত্রী। তারেক রহমানকে ফরমায়েশি সাজা না দেয়ায় বিচারক মোতাহার হোসেনের পাশাপাশি নির্যাতনের শিকার হন ওই আদালতের স্টাফরাও। 40 থেকে 50 দিন আমি দুদক কার্যালয়ে আমার সকালে নিয়ে যা এবং সন্ধ্যায় তারা আমাকে ছাড়ে। অন্যায় মেনে না নেয়ায় গত 1 যুগ দেশের বাইরে বিচারক মোতাহার হোসেন। 5 আগস্ট ছাত্র জনতার বিজয়ের পর নতুন করে আশাবাদী হয়েছেন তিনি। নতুন এই বাংলাদেশে ফেরার অপেক্ষার প্রহর গুনছেন প্রতিনিয়ত। আমার মৃত্যু যেন বাংলার মাটিতে হয়। আলী আহমেদ, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখবেন রাত 9:30 21-এর চোখ অনুষ্ঠানে।
সময় হলো বিরতির, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। সারা দেশে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, অক্টোবরে ভয়ঙ্কর রূপ নেয়ার আশঙ্কা। দেখছেন ২১শে সংবাদ। শুরুতেই ডেঙ্গু প্রসঙ্গ। গত বছরের তুলনায় এবছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর মৃত্যুর হার বেশি। শিশুদের তুলনায় বয়স্করা বেশি ঝুঁকিতে আছেন। ডেঙ্গু জ্বরে নারীদের আক্রান্তের হার কম হলেও মৃত্যুর হার বেশি। এদিকে শুধু রাজধানী নয়, সারা দেশে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এখনই যথাযথ পদক্ষেপ নিতে না পারলে ডেঙ্গু ভয়ঙ্কর রূপ ধারণ করবে অক্টোবর মাসে। মাহমুদ হাসানের প্রতিবেদনে রয়েছে বিস্তারিত। আব্দুর রহমান টঙ্গী থেকে এসেছে। বয়স এখনো ২ হয়নি। জীবনের এই স্বল্প সময়ে দ্বিতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত। হাতে ক্যানোলা নিয়ে নির্বাক শুয়ে আছে হাসপাতালের বিছানায়। ৩ দিন যাবৎ প্রচন্ড জ্বর, ১০২, ৪ নাপা খাওয়াইছি, সাপোসিটার দিছি, জ্বর পড়ে না। আব্দুর রহমানের মতো আরো অনেক শিশু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে হাসপাতালে। এই জ্বর আসে, এই জ্বর যায়, টেস্ট করাইছি, রিপোর্ট পাইছি, আজকে ডেঙ্গু ধরা পড়ছে। শিশু বিশেষজ্ঞরা বলছেন, বড়দের তুলনায় শিশুদের ডেঙ্গু জ্বরে মৃত্যুর হার কম। তবে ডেঙ্গুর উপসর্গ প্রকাশ পেলেই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। গতবার যেমন ডেঙ্গুতে আমরা দেখেছিলাম ডেঙ্গু জ্বর, কিন্তু বাচ্চা ডায়রিয়া নিয়ে আসতেছে, সাথে প্রেশার কম। কিন্তু এইবার ওইটা দেখতেছি না, বাট এইবার আমরা যেটা দেখতেছি বাচ্চা শকে চলে যাচ্ছে। রাজধানী সহ সারা দেশ থেকে শিশুদের পাশাপাশি নানা বয়সের রোগীরা আসছেন হাসপাতালে। জ্বরটা কমতেছে না। এভাবে ৩ দিন ছিল, 3 দিন পরে তো পরীক্ষা করে দেখলাম, এখানে আসি পরীক্ষা করলাম, ওখানে ডেঙ্গু ধরা খাইছে আর কি। ১০৪ ডিগ্রি ছিল জ্বর। ডেঙ্গু টেস্টটা আমার ইনফরমেশন করানোর কারণে এটা আমার সহ্য হচ্ছিল না জ্বরটা। ২০২৩ সালে মৃত্যুর হার ০.৫০ হলেও এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ০.৫৩। ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ এই বিশেষজ্ঞের। ২০০০ সাল থেকে আমরা কিন্তু প্রতি বছরই কম বেশি ডেঙ্গু দেখছি। যারা নীতি নির্ধারক আছেন বা যারা এই কাজের সাথে সম্পৃক্ত, তারা প্রতি বছরই বলেন যে আমরা কাজ করছি, কিন্তু আমরা কিন্তু আসলে ফলাফল দেখি না। সেপ্টেম্বরে ডেঙ্গুর পরিস্থিতি ভয়াবহ হতে পারে, আরও ২ মাস আগে থেকেই সতর্ক করা হয়েছিল। তবে বাস্তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি। মাহমুদ হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি ২১শে সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা উচিত, নিউ ইয়র্কে ডক্টর ইউনূস। ভারতের সাথে বিএনপির সম্পর্কের বরফ গলতে শুরু করেছে এএনআই-কে মির্জা ফখরুল। জামায়াতকে দালাল সাংবাদিকদের পুনর্বাসন করে শক্তি বাড়াতে চায়, প্রশ্ন নানা মহলের। এবং তারেক রহমানের বিরুদ্ধে হাসিনার ফরমায়েশি রায় না দেয়ায় দেশান্তরী বিচারক মোতাহার। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 10:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।